নমস্কার, আমি বিলেতের বং এসে গেছি আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর, 1 বছরের বেশি আপনাদের সঙ্গে ইউটিউবের মাধ্যমে আমার কোনো রকম কথা হয়নি, কোনো যোগাযোগ ছিল না বিভিন্ন কারণে। এর মধ্যে অনেক কিছু হয়েছে। 1 বছরের মধ্যে আমি এখন 50-এর ঘরে পা দিয়ে ফেলেছি। বয়স বেড়েছে, স্টিল ফিলিং ভেরি ইয়াং অ্যাট হার্ট। তো বয়স তো বেড়েছে, আপনাদের মতনই আপনাদেরও সকলের বয়স বেড়েছে। আপনারা আমার সাথে অনেক দিন ধরে যুক্ত, আমার ভিডিও দেখতে পছন্দ করেন। তবে এতদিন যে ভিডিওগুলো দেখাতাম, আপনারা যেগুলো দেখেছেন সেগুলো বেশিরভাগই ফিজিওথেরাপি রিলেটেড। শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, বিভিন্ন ব্যাধি, সেইগুলো কি করে বিভিন্ন রকমের এক্সারসাইজ করে, ফিজিওথেরাপি করে সেগুলোকে কমানো যায়, এড়ানো যায় ইত্যাদি ভিডিও। নানা রকম টপিক, বিভিন্ন জায়গাকার ব্যথা আমরা কভার করেছিলাম। তবে আজকে কিন্তু আপনাদের জন্য একটু অন্য রকমের একটা পরিবেশন করছি ভিডিও। সেটা হলো, এই ধরুন বয়স হয়ে যাবার পরে 50-এর ঊর্ধ্বে অনেকেই আমরা কিন্তু এক্সারসাইজ বা ব্যায়াম করতে একটু ভয় পাই, বিশেষ করে যেগুলোকে বলে রেজিস্ট্যান্স ট্রেনিং, মানে এই ডাম্বেল নিয়ে বা ফ্রি হ্যান্ড, যেগুলো অনেক সময় বডি বিল্ডাররা করে থাকেন। তো এটা ঠিক কথাই যে অল্প বয়সে শরীর অনেক বেশি সক্ষম থাকে, বিভিন্ন রকম টাফ এক্সারসাইজ শরীর তখন সেটা নিতে পারে, এবং পরের দিকে কিন্তু বয়স হয়ে যাবার পরে সেই ক্ষমতাটা মানুষের স্বাভাবিকভাবে সেটা কমে যায়। তো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে একটা ভয় মানুষের আসতেই পারে যে ওয়েট নিয়ে তোলাতে যদি কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়, জয়েন্টে যদি কিছু লেগে যায়। তো এই টপিকটা নিয়ে যার জন্যে আমি একটা ভিডিও আজকে আপনাদের দেখাবো। কারণ বিভিন্ন অন্যান্য যে ইউটিউবে বডি বিল্ডিং রিলেটেড যেসব ভিডিও আছে, চ্যানেল আছে, তারা এগেন সাধারণত মানে ওই অল্প বয়সদের জন্যই সেগুলো করা। বিভিন্ন রকম এক্সারসাইজ ইকুইপমেন্ট নিয়ে, টাফ এক্সারসাইজেস, ওয়েট নিয়ে, সেখানে মেইন উদ্দেশ্য হচ্ছে মাসেলকে বড় করা, বডি বিল্ডিং করা। তো মাসেলের একটা ডেফিনেটলি একটা পজিটিভ প্রভাব শরীরে থাকে, মানে বয়স হয়ে গেলেও এটা মেডিকেলি প্রুভেন যে যদি পেশিগুলো শক্তিশালী থাকে তাহলে কিন্তু বয়স হয়ে গেলে বিভিন্ন রকমের রোগ ব্যাধি এড়ানো যায় বা ডিলে করা যায়। ইভেন ডায়াবেটিস, যেটা লোকে ভাবে যে মাসেলের সাথে কোনো রকম সম্পর্ক নেই, কিন্তু ডায়াবেটিস হলেও কিন্তু এক্সারসাইজ করে মাসেল যদি স্ট্রং থাকে তাহলে সেটা কম করা যায়, বা সেটাকে ডিলেড অনসেট করা যায়, যে হয়তো সেটা 50 বছরে চলে আসতো, সেটা হয়তো 55 বছর বা 60 বছরে এলো বা এলোই না। তো এক্সারসাইজ এবং মাসেল কন্টেন্ট কতটা বডি মাস, লিন বডি মাস বলে, সেটা কিন্তু খুব পজিটিভ এফেক্ট বিভিন্ন রকম রোগ ব্যাধিরকে এড়ানোর জন্যে। তো যার জন্যে আপনাদের কাছে এই ভিডিওটা আজকে আমি নিয়ে এসেছি। এবং এই ভিডিওটা করার জন্যে আমি অ্যাকচুয়ালি ভারতে গিয়েছিলাম, ইন্ডিয়াতে কলকাতায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দুজন বিখ্যাত মানুষের সঙ্গে দেখা হলো, কথাবার্তা হলো, ইন্টারভিউ নিলাম তাদের। তো তাদের মধ্যে হয়তো আপনারা নাম শুনেছেন। একজন হচ্ছে রবীন্দ্রনাথ প্রামাণিক, সে নিজে বিখ্যাত বডি বিল্ডার এবং ট্রেনার, তার হাতে বহু বড় বড় বাংলার বডি বিল্ডার তৈরি হয়েছে। এবং আরেকজনের নাম হচ্ছে নন্দনকান্তি রায়চৌধুরী, তিনিও খুব ফেমাস একজন বডি বিল্ডার ভারতের, তার হাতেও অনেক বডি বিল্ডার তৈরি হয়েছে। এবং সব থেকে মানে বলে বিশ্বাস করবেন আপনারা না দেখলে, ওনার কিন্তু বয়স ইন হিজ 60s, ইজ ইন হিজ মিড 60s, মানে প্রায় 65-র কাছাকাছি ওনার বয়স। তো এদের দুজনের কি মতামত এই এক্সারসাইজ নিয়ে, বডি বিল্ডিং নিয়ে, বিশেষ করে যাদের বয়স অলরেডি বেড়ে গেছে এবং ভয় পাচ্ছেন কি করবেন, কিভাবে করবেন, আদৌ করবেন কিনা, সেই সব কিছু প্রশ্ন তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম এবং তাদের যে উত্তরগুলো পেয়েছি সেগুলো আজকে আপনারা এই ভিডিওতে দেখুন। আমি আশা করব এই অন্য ধরনের ভিডিও যেটা আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি আপনাদের ভালো লাগবে। এবং এই ভিডিওর পরে আমি আশা করছি আবার নতুন করে বিভিন্ন রকম নতুন ভিডিও আপনাদের কাছে আবার শিগগিরই নিয়ে আসতে পারবো এই ইউটিউবের বিলেতের বং চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। দেখুন, তো রঞ্জনবাবু, আপনার থেকে তো ভালো আমার অন্তত কারোর জানা নেই, যিনি সিনিয়র বডি বিল্ডার, বা ধরুন যারা বডি বিল্ডার না, হয়তো নতুন করে ব্যায়াম করতে চাইছে, একটু শরীরে মাসেল বাড়াতে চাইছে, কারণ সবাই তো আজকাল বলছে যে শরীরে মাসেল থাকা দরকার, সেটা বৃদ্ধি করে। তো আপনার থেকে ভালো আমার কাউকে জানা নেই যে এই বিষয়ে কিছু আমাদেরকে টিপস দিতে পারবেন যারা আমাদের ভিডিও দেখছেন। তো আপনি এই বিষয়ে একটু যদি বলেন, সাধারণ লোকের জন্য লোকেদের কী জানা উচিত, এবং অনেকে ভয় পায় যে বয়স হয়ে গেছে, আমার 50 বছর বয়স হয়ে গেছে, এখন আবার কি আমি ওয়েট লিফটিং করবো, কি ট্রেনিং করবো। সুস্থ থাকতে গেলে ওয়েট লিফটিং করতেই হয়, ওয়েট তুলতেই হয়, কিছু নেই। কোনোদিন করানো সে অল্প ওয়েট করতে হবে, এরপরে কিছু ধীরে ধীরে আস্তে আস্তে তুলে ইনক্রিজ করতে পারে, আবার ট্রেনিং শুরু করে। কিন্তু ওয়েট তুলতে হবে, ওয়েট না তুললে, ওয়েট না
লিফট করলে একটু ঠিকঠাক মানে সুস্থ থাকতে পারে। আর কি বলা যায়, মানে ধরুন মানুষ ভয় পাচ্ছে যে ওয়েট লিফটিং করে যদি আমার অলরেডি হাঁটুতে ব্যথা আছে বা কিছু আছে, তাতে যদি ক্ষয়ক্ষতি হয়ে যায়। সে তার মানে এক্সপার্টের কাছে যাবে, যে ট্রেনার কাছে যাবে, সে ঠিক সেইভাবে এক্সারসাইজ দেবে। হাঁটুতে ব্যথা আছে তাকে তো নিশ্চয়ই হাঁটু একটা স্কোয়াট, ঘাড়ে ওয়েট দিয়ে স্কোয়াট করানো হবে না, তাকে সেইভাবে এক্সারসাইজ করানো হবে। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট যে যদি কেউ নতুন শুরু করতে চাইছে বয়সকালে, প্রথমে অবশ্যই একজন ট্রেনারের কাছে গিয়ে গাইডেন্স নিয়ে তবেই শুরু করা উচিত। আর কি ধরনের এক্সারসাইজ করা, মানে ধরুন সপ্তাহে কদিন তার জিমে যাওয়া উচিত, কতক্ষণ জিমে স্পেন্ড করা উচিত, কি ধরনের ব্যায়াম ট্যায়াম করা উচিত? ম্যাক্সিমাম 8 ঘন্টা থেকে 45 মিনিট ব্যায়াম করা উচিত সকলের ক্ষেত্রে। আমরাও একটা মাসেলে 45 মিনিটে ম্যাক্সিমাম আমাদের 8 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আমাদের মানে ট্রেনার টার্গেট দিয়ে দিত যে তোমাকে 30 মিনিটে শেষ করতে হবে, মানে যদি না পারো তো 45 মিনিট ম্যাক্সিমাম। একটা বডি পার্ট, একটা বডি পার্ট, একটা বডি পার্ট 45 মিনিটে শেষ করতেই হবে। আমরা আমরা 30 মিনিটে শেষ করার চেষ্টা করতাম, কারণ আমাদের 30 মিনিট বলে দিয়েছে, ওটা হলে বেশি ভালো। তাই না, আমরা বেশি ভালোটাই নেওয়ার জন্য 30 মিনিটে শেষ করতাম। আর কতদিন ধরুন একটা করে বডি পার্ট করছে? একটা বডি 30 আমরা মিনিট দিনে দুটো পার্ট করতাম, একটা বড় মাসেল, একটা ছোট মাসেল। সকাল থেকে? হ্যাঁ, সকাল থেকে। হ্যাঁ, যদি আমাদের সময় হতো না, তাই অফিস যেতে হতো, দুটো মাসেল করতাম। অফিস যাওয়ার আগে একটা মাসেল হয়ে গেল, ফিরে এসে একটা। এবার সপ্তাহে কদিন করতে হতো? আমরা তখন 5 দিন করতাম, তাহলে সবকটা 10টা সবার 3 দিন করে, একদিন রেস্ট দিতাম, আর 2 দিন করে এইভাবে এখনো আমি আমার স্টুডেন্টদের সেইভাবেই করি। আর সেই মানে একটা ধরুন মাসেল পার্ট, ধরুন শোল্ডার করছে, সেটা কি তাহলে আবার পরের সপ্তাহের জন্য ওয়েট করবে? পরের সপ্তাহ 3 দিন পরে, 3 দিন পরে আরেকবার আসবে। 3 দিন পর আবার ঘুরে আসবে। মানে আমাদের 7 দিনের সপ্তাহ হয় না, 8 দিনের সপ্তাহ। 8 দিনেতে সাইকেলে ঠিক দুবার করে সব হচ্ছে, প্রত্যেকটা মাসে দুবার করে। আর প্রথম যখন কেউ চালু করছে বয়স্ক লোক, তার ওই ধরুন 8 ঘন্টা করছে কি 20 মিনিট করছে, যাই করুক না কেন, তো ধরুন একটা পার্ট করছে, শোল্ডার করছে, তো তাকে শোল্ডার আমরা সব পার্টে একটু একটু করে করাবো। যে নতুন এসছে আচ্ছা, তাকে আমি এক সেট, এটা একটু শোল্ডার, একটু চেস্ট, এগুলো আস্তে আস্তে প্রত্যেকটা মাসেলে হিট করবো আস্তে আস্তে। সে কোনোদিন করে কিন্তু একটা হালকা হালকা এক্সারসাইজ করে প্রত্যেকটা পার্টে একটু একটু হিট করবো, এগুলো করে ইয়ে করবো। এবার ধীরে ধীরে বাড়াবো, ধীরে ধীরে আস্তে আস্তে বাড়াবো। এবার বাড়াতে করে দিলাম, দু ভাগ করে দিলাম, একদিন এই পার্ট মানে আপার লোয়ার এরকম করে দিলাম, হ্যাঁ এরকম করে দিলাম ভাগ করে। তবে আরেকটু বাড়লো, আরেকটু একটু মানে হাই লেভেলে গেল, এবার ওকে 3 পার্ট করে দিলাম। এইভাবে আমরা ধীরে ধীরে ওকে বাড়াই এক্সারসাইজ, এদিকে কমাতে হবে। আলটিমেটলি 1 বছর 1.5 বছর পরে এমন একটা জায়গায় পৌঁছলো যে দিনে দুটো করে পার্ট করছে। আর একটা করে ধরুন পার্ট সকালে হয়তো ধরুন শুধু শোল্ডার করছে, অ্যাডভান্সড হয়ে গেছে খানিকটা, তখন তার ওই 30 মিনিটে কটা এক্সারসাইজ জেনারেলি? 4-5 এক্সারসাইজ। এর বেশি দরকার হয় না, এর বেশি করলে মানে বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, এক্সেস হয়ে যাবে, ওভার ট্রেন হয়ে যাবে। আর সেট কটা করে, এক একটা এক্সারসাইজের কটা করে সেট করা? 3টে সেট আমাদের 3টে। বেশি আমাদের ট্রেনার বলতো বেশি এক্সারসাইজ করলে সাইজ ছোট হয়ে যাবে, বলে সাইজ ছোট, সাইজ বড় করার জন্য আমাদের কম এক্সারসাইজ, রিপিটেশন কম, ওয়েট বেশি। কিন্তু ওয়েট বেশি বলে কি আমি টেরা বেটা এই করে উঠাবো না, আমি পারফেক্ট উঠতে হবে, ভালো মতন উঠতে হবে। সেট কম, ওয়েট বেশি, রিপিটেশন কম। রিপিটেশন কিরকম? 6-7টা নাকি? মানে যখন আমরা গেনিংয়ে থাকি 6 to 8, আচ্ছা, হ্যাঁ, যখন আমরা ইয়েতে যাই কাটিংয়ে যাই 10 to 12, আচ্ছা। এরকমই আমরা এক্সারসাইজ করি। আর এই যে 3টে বললেন যে 3টে সেট ধরুন মারা হচ্ছে একটা পার্টিকুলার এক্সারসাইজে, সেটা কি প্রথম সেটটা হালকা ওয়েট, সেকেন্ড সেটটা একটু বেশি? তো বাড়বে, কমবে না, ওয়েট মানে বাড়বে, প্রতিটা সেটে ওয়েট বাড়াতে হবে। আর এই প্রতিটা সেটেই কি একদম শেষ অবধি যেতে হবে নাকি? শেষ অবধি যেতে হবে, প্রতিটা সেটে শেষ অবধি যেতে হবে। তবেই কষ্টটা হবে, তবেই মানে আমাদের ট্রেনার বলতো যে এক্সারসাইজকে করতে হবে বলে না, এক্সারসাইজকে যত্ন নিয়ে করতে হবে, ভালোবেসে করতে হবে, তাহলে আর ভালো তখনই বলবো যখন আমি পুরো শেষ অবধি যাচ্ছি। ঠিক, এটা খুব ঠিক কথা বলছেন। কারণ আমি মাঝে সাথে যখন যাই, লাস্ট সেটটা আমি করি অবশ্য ওরকমভাবে, তখন মনে হয় যে একটা আনন্দ পেলাম আর কি। আচ্ছা, আর বয়স্ক লোকদের আর কি ডিফারেন্ট কি, মানে ধরুন একটা ইয়াং 20s বা 30s যে ছেলেকে আপনি ব্যায়াম করাচ্ছেন,
আর যে 50-এর ঊর্ধ্বে চলে গেছে তাকে ব্যায়াম করাচ্ছেন, তো দুজনকে আপনি কিভাবে ডিফারেন্ট কিছু থাকে কি ডিফারেন্স? বয়স্ক লোকদের একটু রেস্ট বেশি দিয়ে করা কম বয়স্কদেরকে রেস্ট থাকে না বলতে তাদের সেটার মাঝখানে রেস্ট কম দিতে হবে। মানে যতক্ষণ না হাঁপানিটা চলে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তাতে কি ডেভেলপটা ভালো হয়। বয়স্কদের তো ডেভেলপের জন্য না। যায় না, ওদের সুস্থ থাকে না, মানে বেশি ওদেরকে চাপ দেওয়া যায় না বয়সে। সেইভাবে এইভাবে প্রবলেম হবে না। তা মোটামুটি কি মিনিট 2-3 মিনিট রেস্ট দুটো সেটের মধ্যে? হ্যাঁ, দুটো 1 মিনিট রেস্ট দিলে যে না, যদি হেভি ওয়েট এক্সারসাইজ করে তাহলে একটু 1.5 মিনিট 2 মিনিট ম্যাক্সিমাম, এর বেশি না। 1 মিনিট রেস্ট না, একটা সেটের মাঝখানে 1 মিনিট না। আমি যে এমনি যারা ইয়ং ছেলেরা করে আমি তো 30 সেকেন্ড রেস্ট, এর বেশি না। একটা সেটের পরে 30 তারা বডিটা নিতে পারে। হ্যাঁ, 30 সেকেন্ডের পরে নেক্সট। আর চেঞ্জ কিভাবে হয়েছে? ধরুন আগেকার দিনে আপনাদের ট্রেনাররা যেরকমভাবে শেখাতেন যে এটা করো, আর এখনকার যে ট্রেনিং হচ্ছে তার মধ্যে মেন ফারাকটা কোথায়? এখন অনেক মানে ইয়ে হচ্ছে, আগেকার দিনে আমি প্রচুর এক্সারসাইজ করতাম। হ্যাঁ, একদিনে মানে প্রচুর এক্সারসাইজ, 4-5 ঘন্টা এক্সারসাইজ করেছি করে বাবা। তখনকার দিনে এরকম ছিল না যে এই পার্ট আজকে শোল্ডার চেস্ট এরকম, তখন হচ্ছে আপার আর লোয়ার, এটা দুটোই পার্ট ছিল। একদিন আপার হবে, একদিন লোয়ার। আপার মানে কোমরের ওপরে পুরো আপার, এই পুরো এক্সারসাইজটা একদিনে। তো কতক্ষণ লাগতে পারে? অনেকক্ষণ। হ্যাঁ, আমি 3টের সময় দুপুরবেলা ব্যায়াম করতে যেতাম ক্লাবে, তখনকার দিনে তো জিম ছিল না, ক্লাব। আমি 3টের সময় যেতাম, আমার ব্যায়াম করতে 7টা বাজতো, 7টার সময় ফিরতাম। আপার বডি যদি কোনো, আবার লোয়ার যেদিকে লোয়ারও সেরকম, তখন সব এক্সারসাইজ লোয়ার। এমনি গেলাম পিস স্কোয়াট করতাম। আমি বেনারসে পড়া হয়েছি, বেনারসে ওখানে মানে একটু আঁকা প্রবাসী বাঙালি। হ্যাঁ, ওরকম টাইপের ওখানে এক্সারসাইজটা লোকে খুব ভালোবাসে। আর ওখানে মানে যে সুস্থ চেহারা ভালো তার ইজ্জত বেশি, তাকে ওরা সমীহ করে, নাহলে কিন্তু এরকম এরকম হাফ পাবে, কথাবার্তা ঠিক করে বলবে। হ্যাঁ, এই আর কি। যেদিকে পা করতাম, পায়ের দিন মানে অমানসিক থাকে, 1000 নিচে আমরা ফ্রি স্কোয়াট করতাম না, 1000 ফ্রি স্কোয়াট। হ্যাঁ, ওখানে সবাই এরকম করছে, আমার বলে না, সবাই 1000 মিনিমাম, আরও বেশিও করছে। তারপরে হলো ওয়েট স্কোয়াট, 8 সেট 9 সেট ওয়েট স্কোয়াট, প্রতিটা সেটে ওয়েট বাড়ছে। আর প্রতিটা সেটে কি একদম শেষ অবধি হ্যাঁ, যাচ্ছে? সেসব দিয়ে যাচ্ছে, প্রতিটা ওয়েট বেড়ে যাচ্ছে। এরপরে ফুল স্কোয়াটের পরে এবার হাফ স্কোয়াট, আবার ওই 8-10 হাফ স্কোয়াট আরও ওয়েট বেশি। হ্যাঁ, হাফ স্কোয়াট। তারপরে হয়ে গেল দিয়ে লেগ প্রেসও ওই 7-8 সেট, আবার ওইতেও মানে অনেক ওয়েট। তো প্রতিটা আইটেমে ওয়েট বেশি হচ্ছে, ফুল স্কোয়াটের থেকে হাফ স্কোয়াটের ওয়েট আরও বেশি, হাফ স্কোয়াট থেকে লেগ প্রেসের ওয়েট আরও বেশি ওয়েট। এরপরে হলো লেগ এক্সটেনশন, ওই 6-7 সেট, লেগ কার্লিং, তারপরে ডাঙ্কি লেগ মানে কাপ, তখনকার কাপ মেশিন কিছু ছিল না, ডাঙ্কি রেস পিঠের উপরে বসিয়ে ডাঙ্কি রেস। হ্যাঁ, আর ওই পি কাপ এই ছিল, পি কাপ করে ডাঙ্কি, একজনকে পিঠে বসিয়ে একজন পার্টনার, একবার বসছে আমি একবার বসছি এরকম করে কাপ, এই একটু পায়ে গেছে। কতক্ষণ লাগছে? 50-60টা সেট হয়ে যাচ্ছে আর কি সব মিলিয়ে। এরকম এই হচ্ছে তখনকার এক্সারসাইজ আর এখনকার এক্সারসাইজ, এই করলো। তবে সেই জন্যই আর কি তখনকার দিনে যারা প্রচন্ড বেশি মানে মোটিভেটেড একটা আদর্শ করে চলছে তারাই করতে পারতো, বাকিরা ছেড়ে। এখন অনেকেই করতে পারে। তখনকার দিন খাবার সিস্টেমটা অন্যরকম ছিল। তখনকার দিনে এই যে ডিম এখন যে হচ্ছে আমরা কুসুম খাই, এসব ছিল না, পুরো ডিম আমরা একসাথে খেতাম। তো কটা করে হ্যাঁ, 10, 12টা 15টা পুরো ডিম সব পুরোই থাকছে। এখন 10টা করে একটা কুসুমও খাইনি, ফেলে দিই। হ্যাঁ, তারপরে মাংস, আমরা নিমন্ত্রণ বাড়িতে এখন কেউ আমরা যাই না, খাই না, এখন বাড়ির যারা যান, তখন আমরা নিমন্ত্রণ বাড়িতে না আমাদের ইয়ে লাগছে মাংস, তখন ওই মুরগির মাংস হতো, মাথার মধ্যে পাতেতে হাড়ের পাহাড় বানাতে কে করে, বালতি এনে রেখে দে ওখানে, তারপরে রসগোল্লা বালতি সব খাবারের কোনো রেস্ট্রিকশন ছিল না, কিচ্ছু আমাদের ট্রেনে তখনকার ট্রেনের বলতো ফ্যাটের শরীরে কিসের, আমার ফ্যাটও ছিল না। আমার আগেকার চেহারা দিবেন, আমার ইনস্টাগ্রামে আমার পুরোনো ফটো আছে, ইনস্টাগ্রামে গেলে আমার 16 বছর থেকে নিয়ে পুরো এখন পর্যন্ত ফটো আছে। কারণ আমার কোনো ফ্যাট ছিল না, আমার সবসময় লিন বডি ছিল, এত খাওয়াতে আমার বডিতে কিচ্ছু এরকম সিস্টেম হয়েছে। আমার বডিতে ধরবে কিসের ফ্যাট, ওই যে রাস্তাতে তুলনা করতো, যে রাস্তায় যে চপ ভাজার পরে এরকম জল ছেড়ে, জলটা নিমেষে উড়ে যায়, তোমার বডিটা সেরকম থাকে।
মানে মেটাবলিজমটা এত হাই থাকবে যে কোনো ফ্যাটই থাকবে না, যা ইচ্ছা খাবে সব খাবে, এরকম ওইরকমভাবে জলের মতন উড়ে যাবে, বডিতে ওরকম বা কী ফ্যাট তোমার শরীরে, সত্যি তাই কিচ্ছু হবে না। কিন্তু এখনকার দিনে যদি বডি বিল্ডাররা সেরকমই করে, ধরুন ওই 50-60টা করে যদি সেট করে ওই ওল্ড সিস্টেমে যদি করে, চোট হয়ে যাবে, চোট লেগে যাবে। চোট লেগে যাবে। তো মেন কারণটা কি? তখন আমাদের চোটও লাগে, আচ্ছা, তখন কোথাও কখনো কাল 1 বছর চলে গেলে তখন হাঁটুতে ব্যথা, এত ওয়েট নিয়ে আমাদের করতে হবে, খাওয়া দাওয়া এরকম হতো, ঠিকঠাক সিস্টেম না, চোট হয়ে যায়। তো আপনার মতে তাহলে কোন জিনিসগুলো বেটার হয়েছে আগের থেকে? কি কি জিনিস নতুন এখন knowledge? যত দিন যত বেটার হচ্ছে, এটা তো ভালোই, তখনকার থেকে এখন অনেক বেটার, কিন্তু তখনকার সময় চোট প্রবলেম ছিল, প্রায় ম্যাক্সিমামের চোট হতো, ম্যাক্সিমাম ডেল্টাতে চোট হতো, হাঁটুতে চোট হতো। আমাদের সময় একটা ছেলে ছিল রাজকুমার জয়সওয়াল বলে, মানে 55 কেজি বডি, তখন তো হাইটে হতো, শর্ট হাইটে নামতো, দারুণ চেহারা ছিল। ও এরকম স্কোয়াট করতে গিয়ে পায়ে চোট লেগেছিল, আমি দেখিয়েছি, কিছুদিন পরে পুঁজ হয়ে গেছে, আপনারও ওকে এখান থেকে পা বাদ দিতে হবে, এখান থেকে আমরা ওকে দেখে আমরা বডি বিল্ডিং শুরু করেছি, মানে ও আমাদের থেকে সিনিয়র, অনুপ্রেরণা ছিল। ওই আমাদের অনুপ্রেরণা ছিল, এত সুন্দর চেহারা ছিল। এবার আমাদেরও ভালোবাসতো ছোটো ভাইয়ের মধ্যে, আমরা ওকে দাদা দাদা করতাম, তারপরে স্ক্র্যাচ নিয়ে হাঁটতো, তবে কিছুদিন পরে ও হাঁটু করে দিতে পারতো, হ্যাঁ, মানে আবার ওটা প্রচণ্ড ভিতর থেকে ধরছে, মানে ও কিন্তু হ্যাঁ খুব হাসি খুশি ছিল, কোনো ইয়ে ওই পা কেটে গেছে বলে আমাদের ভালোবাসতো, ও এনকারেজ করতো। তারপরে কদিন পরে এখানে থেকে বাদ গেল, হ্যাঁ, লাস্টে মারাই গেল, মানে এরকম হতো এরকম। তো এখন সেক্ষেত্রে ওই 50-60টা সেটের বদলে এক একটা সেশনে 20টা করেছে, 15টা করেছে, তাই তো? পুরো পায়েতে টোটাল 20টা সেট হবে এরকম। সেটা এখন পাল্টে গেছে, এখন খাওয়া দাওয়ার সিস্টেম চেঞ্জ হয়েছে, সাপ্লিমেন্ট এসে গেছে, বিভিন্ন রকম সাপ্লিমেন্ট এসে গেছে, এতে অনেক রকম প্রোটেকশন ব্যাপার আছে, হিসাব মতন বডিতে কী কোনটা লাগবে সেইভাবে ক্যালকুলেশন করে খাওয়া দাওয়া সব কিছু করা যায় এখন। আর বয়স্ক লোকরা যখন করবে, তো এবার খাওয়া দাওয়ার প্রসঙ্গে আসা যাক, তো কোন জিনিসে সাধারণত আজকালকার দিনের বাঙালিরা বয়স্ক লোকরা সেরকমভাবে করে না, কিন্তু ট্রেনিং যদি স্টার্ট করতে হয় তাহলে সেগুলো মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এমন কি একটা জিনিস এমনি আমাদের বাঙালিরা খুব খাদ্য রয়েছে, সেটাকে জিপটাকে কন্ট্রোল করতে হবে সবাই আগে, হ্যাঁ, মানে ক্যালোরি যেমনি ইলিশ মাছ এইসব আমার পাঠার মাংস, রোজ বদলে পাঠার মাংস, এগুলো একটু চিন্তা করতে হবে। তবে আমাদের আদার হ্যান্ড মাছ মাংস তো প্রোটিন, হ্যাঁ, মাছ মাংস খাবে, চিকেন খাবে, চিকেনের আমাদের এখানে চিকেন বাজারে গেলে লেগ চাই, লেগ কিন্তু নেওয়া উচিত না, রেস্টই খাওয়া উচিত, সবাই যেমন ম্যাক্সিমাম লেগটা প্রেফার করে না, কিন্তু লেগটা ওদের ছাড়তে হবে, কারণ ওখানে বেশি ফ্যাট থাকে, এখানে বেশি প্রোটিনটা এখানেই থাকে। আর মিষ্টি রসগোল্লা মিষ্টি তো একেবারেই ভুলে যেতে হবে, মিষ্টি একদম ভুলেই যেতে হবে, এটাই ডিফিকাল্ট হয়ে বাঙালিদের। মিষ্টি ভুলতে হবে একদম। তো আপনি কি মিষ্টি কোনো একটা বয়সে পৌঁছে তারপর ছেড়েছিলেন, না প্রথম থেকেই মিষ্টি খেতেন? আমি প্রথম থেকে মিষ্টি আমার খেতাম না, আমার প্রথম থেকে একটু ডেডিকেটেড ছিল যে আমি বডি বিল্ডিং করবো। আমি বেনারসে ছিলাম, ওখানে যখন ছিলাম তখন আমি বেনারস ছেড়েছি খালি এই বডি বিল্ডিং করবো বলে, আরো ভালো জায়গায় আরও ভালোভাবে করার জন্য কলকাতায় এসেছিলাম। আমি তো ওখানেও করছিলাম, কিন্তু ওখানে তখন অত ট্রেনার ছিল না, এখন ওখানে এখন ভালো ভালো ট্রেনার, কিন্তু তখন ছিল না, সেই জন্য আমি আমার ট্রান্সফার নিয়ে আমি কলকাতায় এসেছি। হ্যাঁ, আপনি তো এরকম ডেডিকেশন না হলে তো আপনি যে জায়গায় পৌঁছেছেন সেটা সম্ভবই না। আর সাপ্লিমেন্টস বা ভিটামিনস এইসব ব্যাপারে কি বলবেন আপনি, অ্যাডভাইস? সাপ্লিমেন্টস দরকার আছে প্রত্যেক দিন, মানে আমাদের এখনকার যে খাওয়া দাওয়া মানে ভেজাল প্লাস সব কিছু আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না ওই খাবারে, এর জন্য বাইরের থেকে আমাদের সাপ্লিমেন্ট নিতে হবে। সাপ্লিমেন্ট নিলেও সাপ্লিমেন্টটা একটু ভালো কোম্পানি নেওয়া উচিত, যেমনি ব্র্যান্ডেড কোম্পানিতে নেওয়া উচিত। এখন ব্যাংকের ছোটো মতন অনেক কোম্পানি বজিয়েছে, ওগুলো খেয়ে ক্ষতি হচ্ছে আমার ছেলে, সব কম দামের দিকে দৌড়ায়। ওই একটা জিনিস হচ্ছে যে এইটা ওয়েস্ট বেঙ্গলেই দেখলাম, অন্যান্য স্টেটে কিন্তু না, ওরা কিন্তু ভালো ব্র্যান্ডেডে যায়, পয়সা দেয় না। আমাদের এখানে সবচেয়ে দাম কম কোনটা সেটা দেয়। যদি বাজেটের থাকে, লিমিট থাকে, তাহলে 10টা সাপ্লিমেন্ট না খেয়ে 5টা সাপ্লিমেন্ট খাও, কিন্তু ভালো কোম্পানির সাপ্লিমেন্ট। আমি ন্যাচারাল খাবার খাই, ডিম খাই, দুধ খাই, মাংস খাই, চিকেন খাই,
আর কিছু না, আমার দরকার নেই, আমি চিকেন খাই না, আমি ডিমের সাদা খাই না, আর বাকি দরকার নেই আমার, ওতেই হবে, ওতেই হবে। আমি যখন ফার্স্ট ন্যাশনাল করি, আমাদের স্বপ্নটা ছিল আমার গুরুদেব, আমি ডিমের সাদা আর চিকেন খেয়েই আমি ফার্স্ট ন্যাশনাল করেছি, আমি থার্ড হয়েছিল, ফার্স্ট ন্যাশনাল। বিশাল ব্যাপার সেটা। কিন্তু আমরা আর কোনো তখন সাপ্লিমেন্ট খাইনি, আমি খালি আমি এই খেয়েই করেছি, তাহলে কেন হবে, আমি তো পেরেছি। এটাই খেতে আমাদের বাড়িতে না, দরকার নেই, তখন সাপ্লিমেন্ট আসেও নি আমাদের এখানে, তো আসেও নি, দিল্লি ফিল্লিতে পাওয়া যেত মাঝে মাঝে, কিন্তু ওখান থেকে আনা তখন সম্ভব না, অনেক দাম তখন, খেতে হবে না, দরকার নেই, ডিমের সাদা খা, হ্যাঁ চিকেন খা। তাহলে যদি আপনাকে 3টে সাপ্লিমেন্ট সিলেক্ট করতে হয়, ধরুন একটা তো মাল্টিভিটামিন নিশ্চয়ই থাকে, মাল্টিভিটামিন তো সবাইকেই খেতেই হবে, মাল্টিভিটামিন, ব্যায়াম ক্যালসিয়াম করুক না করুক, ক্যালসিয়াম এগুলো তো খেতেই যাবে, ম্যাগনেসিয়াম এগুলো খেতেই যাবে। এছাড়া আরো দুটো সাপ্লিমেন্টের নাম বলুন যেটা রেজিস্ট্যান্স ট্রেনিং করলে খাওয়া খুব প্রয়োজন। ওটা একটা ওয়ে প্রোটিন আছে, ওয়ে প্রোটিন তো দরকারই আছে, ওয়ে প্রোটিন আছে তো ফুড দিয়ে সাবস্টিটিউট করা যায়, কিন্তু কিছু জমি আছে এলার্জি নাই, এলার্জি নেই, বেশি ডাবল ক্যালসিয়াম আছে। আর সময়ের কোনো ব্যাপার আছে, জিমে কোন সময় থেকে সময়, সকালে বা বিকেলে, যে কোনো যার সময়? যখন সময় হতে হবে, আমি যে নাইট ডিউটি, তো আমি কী করবো সকালে, বা আমার যদি সকালে ডিউটি থাকে আমাকে রাত্রে মিড নাইটে ব্যায়াম করতে হবে, মিড নাইটে যদি আমার সময় মিড নাইটেই করবো। আরেকটা আমার যেটা মানে প্রশ্ন জাগে মাঝে মাঝে, সেটা হচ্ছে এই যে মাইক মেনজারের যে সিস্টেমটা বা ডোরিয়ান ইয়ার যেটা করেছিলেন, যে না বেশি ভলিউম করার দরকার নেই, খুব হার্ড করো কিন্তু অল্প অল্প, মানে সেটা কি আপনার কি মনে হয় সেটা? ওটা তো কেন ডোরিয়ানের তো বিশাল সাইজ ছিল, হ্যাঁ, কিন্তু ওনার তো ওই একটাই দুটো সেট করবে তো প্রচুর ওয়েট নির্ণয় করবে, এটাতে তো ওনার কী হয়েছিল, ইঞ্জুরি হয়েছে, ইঞ্জুরি এমনই হলো যে পুরো মানে লাইনটাই ছেড়ে দিতে হলো, তো তাই ওই সিস্টেম না, বলে আমাদের ট্রেনার করতে বেশি ওয়েটে যাওয়ার দরকার নেই, যতটা তুমি পারবে লিফট করতে ততটাই লিফট করবে, ইজি লিফট করতে পারবে, এবং লাস্ট অবধি তুমি করতে পারবে 10টা রিপিটেশন 12টা রিপিটেশন, এরপর 13টা রিপিটেশন করে তোমাকে বলে যে প্রাইজ দেবো, করতে পারবে, আর কোনো সাপোর্ট ছাড়া করতে হবে, চেষ্টা করবে, তাও লাস্টটা তুমি একটু সাপোর্ট দেবে না, ওটা খালি সাইকোলজিক্যাল, হাতটা খালি টাচ করে দেবে, এতই করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এছাড়া আমার প্রশ্ন ছাড়া আর আপনি নিজের থেকে আপনার কি মনে হয়, যদি কিছু মনে থাকে যে কিছু অ্যাডভাইস দেবো, কিছু জানার দরকার সাধারণ লোক যারা নতুন করে স্টার্ট করছে বয়সকালে, বা করছে 2-3 বছর ধরে, বয়স হয়ে গেছে কিন্তু ভাবছি যে আরও এখনও কি করা উচিত, আবার ইঞ্জুরি হবে না তো, কী অ্যাডভাইস, কীভাবে কি তাদেরকে? ইঞ্জুরির তো কোনো চান্স নেই, ঠিকঠাক যদি সিস্টেমে চলে নিজেকে, আমার তো 65+, আমার তো, আচ্ছা, আমি জানতাম 63, 65+। 65+, আচ্ছা, আমি তো ঠিকই আছে, আমি খুব মানে সাবধানে চলাফেরা করি, হ্যাঁ, দৌড়ে দাঁড়িয়ে আগের দিন দৌড়ে করতাম, ওটা করতে যাই না, কোনো কারণে যদি কিছু হয় স্লিপ হয়ে গেল, আমি করি না, ইচ্ছা পারি, ইচ্ছা আমি দৌড় বাসে মাঝে মাঝে উঠিও, এই নয় যে চলতি বাসে উঠি না, খুব দরকার না হলে করি না, অ্যাভয়েড করি, দৌড়ে গিয়ে ট্রেন ধরি না, পরের ট্রেনে যাবো, হ্যাঁ, ওই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, একদম না, ওটা করতে গিয়ে হাতে বিপরীত হয়ে যায়, আমি পারি, এখন নিজের পুজো আছে, কিন্তু ওটা ভেবে আমি করবো না, এটা নিজের ক্ষতি হয়ে যাবে, করছি তখন যে ওই জিনিসটা হয়ে গেলে না, এত নিজের খারাপ লাগবে, যে সবসময় সুস্থ থেকে যে নিজের পায়ে হেঁটেছে, নিজে কোনো কাউকে কারো ডিপেন্ডেন্ট হয়নি, সে যদি একবার যদি বসে পড়ে, তার আরও তাড়াতাড়ি তার শরীর খারাপ হবে, সেটা সেখান থেকে ভেবে চিনতে চাই, জন্য আমি ওসব করি না একদম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কিছু জানা গেল, আমি শিওর যে আমাদের যারা দর্শক যারা এই ভিডিওটি দেখছেন খুব উপকৃত হয়েছে। আপনি কি যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় আপনার সাথে বিদেশ থেকে, তাহলে আর ইউ অ্যাভেলেবল? হ্যাঁ, তাহলে আমি ওনার ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন ডাইরেক্টলি। থ্যাংক ইউ। রবি, আজকে তোমার সাথে আমরা দুটো ব্যাপারে কথা বলতে চাই। তো এই যে সিনিয়র বডি বিল্ডার্স, হ্যাঁ, যারা ধরো পোস্ট 40
বা পোস্ট 50, এদের কি করা উচিত, কিভাবে বডি বিল্ডিং করা উচিত অ্যাজ অপোজ টু যারা কুড়ির ঘরে রয়েছে বা টিনেজার, তাদের তো নিশ্চয়ই অন্যরকম ভাবে বডি বিল্ডিং স্ট্রেংথ ট্রেনিং করা উচিত। তো এই ব্যাপারে একটু জানতে চাই প্রাথমিকভাবে তোমার কাছে। তুমি তো বিশাল ট্রেনার, অনেককে ট্রেন করেছো, বিরাট তাবড় বডি বিল্ডারদের, তো তোমার এক্সপিরিয়েন্স আমি শেখার তো শেষ নেই, আমার এইটাও বেশি না 32 এজ, মানে আমার যতটুকু আমি শিখি সেটুকু দিয়ে চেষ্টা করি। বাট আমি বডি বিল্ডিং কন্ট্রোলে মানে আমার মানে টেকনিকটা আমি এরকম ফলো করি, মানে ওভার কিছুতে যায় না, যে ওয়ার্কআউট বলুন আর বলুন, মোটামুটি একটা লিমিট জায়গাতে থেকে বডি বিল্ডিং করা আমার মেন উদ্দেশ্য থাকে যে হেলদি বডি বিল্ডিং, ঠিক আছে? তো এটাই মেন হওয়া উচিত, কারণ আমাদের যে ইন্ডিয়ার যে ইনফ্রাস্ট্রাকচার মানে মানুষের ইনকামের, তার উপর আমি বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গলে আরও সেই হিসেবে আমাকে বডি বিল্ডিংটা এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো আমার আন্ডার অনেক স্টুডেন্ট মানে ভালো ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাথলিট আছে যারা মেডেল হোল্ডার। তো আমি তাদেরকে একটাই কথা বোঝাই সবসময়, যে সুস্থ থেকে বডি বিল্ডিং করো, লং ওয়েতে যাও। বেসিক্যালি সেইভাবেই আমার ডায়েটটা আমি সবাই করি। আমার ধরুন ডায়েটে ম্যাক্সিমাম হাফ থাকে, ঠিক আছে? ন্যাচারাল খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে, ভেজিটেবল, ফ্রুট, স্যালাড, যেগুলো এখনকার বডি বিল্ডাররা অনেক, আমি কাউকে ইনসার্ট করছি না, বাট এগুলো না অ্যাভয়েড করে চলে। আচ্ছা, মানে নর্মাল শুধু অনেকেই ভাবে যে আমি প্রোটিন হাই প্রোটিন ইনটেক করবো, আমার তাতেই মাসল বিল্ডিং হবে, এই হবে। কিন্তু আমাকে দেখতে হবে আমার যে আমি যে প্রোটিনটাও ইনটেক করছি না, সেটাও ঠিকঠাক ভাবে যাতে আমার শরীরে প্রপার পুষ্টিতে যাচ্ছে কিনা। তো সেই হিসেবে দেখতে গেলে আপনাকে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস খুবই দরকার, সেগুলো অনেকে মিস করে যায়। আমি এগুলোতে বেশি জোর দিই। আর অ্যাকচুয়ালি আপনি এগুলো নর্মাল সবাই জানে যে মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু আপনার অর্গানগুলোকে ঠিক রাখে, হেলদি রাখে, ঠিক আছে? তো আগে আমাদেরকে বেসিক্যালি এইগুলোতেই জোর দেওয়া উচিত। তারপরে আমি আসবো আমার ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেগুলো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটস। তো তার জন্য বেসিক্যালি আপনাকে এইগুলো যাতে বেশি, আপনাকে ফাইবার জাতীয় খাবার, এইসব ভেজিটেবল, ফ্রুট, স্যালাড, এইগুলোতেই বেশি জোর দিতে হবে। আমাদের ন্যাচারাল ওয়েতে এখন আমরা তো বাংলার মানুষ, আমাদের এখানে সব কিছুই অ্যাভেলেবল। মানে এই দিক থেকে আমরা খুব হ্যাপি যে আমাদের এখানে মার্কেটে সব কিছু মানে ন্যাচারাল যে জিনিসগুলো খুব ফ্রেশ পাওয়া যেতে পারে। আবার আমি তো গ্রামের ছেলে, তো আমি এখন এখানে আছি, কলকাতায় আছি, বাট আমাদের ওখানে আরো ফ্রেশ, ঠিক আছে? একদম অর্গানিক, যেটা বিদেশে অর্গানিক হিসেবে বিক্রি হয়। আমাদের প্রত্যেকের বাড়িতে এগুলো মানে প্ল্যান্ট মানে তৈরি হয়, যারা সেখানে কোনো সার ফার দেয় না, নর্মালভাবে তৈরি হয়। আরও আমাদের দিকটা আরও অর্গানিক কিছু পাওয়া যায়। তো সেই জন্যই সকাল আমার একটা কথা বলি, আমি বছরের পর বছর না সকালবেলা ঘুম থেকে উঠি, মানে আমার অনেকে বলে ফ্যাট লস প্রোগ্রামে এইসব অ্যাড করতে, বাট আমি এভরি ডে মানে আমার সকাল থেকে ঠিক সারাদিনে আমি 3টে থেকে 4টে পাতি লেবু খাই, ঠিক আছে? মানে সকালবেলা উঠেই আগে আমার নর্মাল গ্লাসে সকাল আমার ওটাই আমার বডি মানে ডিটক্স করার আমি করি। কারণ আমি সত্যি কথা বলতে অ্যালোভেরা জুস টুস এই সবগুলো মার্কেটে যেগুলো পাই এগুলো বিশ্বাস করি না, ঠিক আছে? তো সেই জন্য আমি একদম ন্যাচারাল সোর্স একটা পাতি লেবু সকাল আমি খাই। এগুলো আপনাদেরও কাজে লাগবে। তো বিগত বছর ধরে বেশি করে যাচ্ছি। তারপরে আমার ব্রেকফাস্টে এখন মানে অ্যাকচুয়ালি আমি একটু ব্রেকফাস্টে যাই বিল্ডিং না কেন, আমার ওয়ার্কআউটের আগে আমি সকালবেলা একটু ওয়ার্কআউট করি 10টার পরে। তো ওয়ার্কআউটের আগে যে আমার মানে যেটা লোক এখন মানুষজন প্রি ওয়ার্কআউট খায়, যেটা সাপ্লিমেন্টেশন প্রি ওয়ার্কআউট, আমি সাপ্লিমেন্ট খারাপ বলছি না, বাট কিছু ড্রিঙ্কস না নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো প্রি ওয়ার্কআউটটা মানে ন্যাচারাল মানুষের জন্য, যাদের কোনো তার না প্রবলেম, হার্টবিট বেড়ে যাওয়ার দরকার থেকে এই হয় সেই হয়, তো প্রি ওয়ার্কআউট তো এরকমই। তো সেই জন্য আমি ন্যাচারাল ওয়েতে যেটা আমি ইউজ করি আর সবাইকে ইউজ করতে বলি, আমি ওই আবার ওখানে তোমার একটা ছোট্ট কাপে একটা কফি, একটা বড় কাপে আমি নিলাম কফি নিয়ে নেব, বেশি নিই যেহেতু আমি অনেক ওয়ার্কআউট করি। তো নর্মাল আপনারা মানে 1 চামচ কফি নিতে পারেন, ওখানে আমি আবার একটা লেবু দিয়ে দিই, পাতি লেবু, ঠিক আছে? সাথে আমার দেওয়া থাকে একদম পিওর হানি, যেটা আমি নর্মাল ওই বললাম না হোমমেড, আমি ওখান থেকে নিয়ে আসি, এই প্ল্যান্টগুলো থাকে ওখান থেকে আমি স্বাদের জন্য নাকি হানির জন্য? হানির তো অনেক উপকারিতা আছে, ঠিক আছে? মেটাবলিজম ফাস্ট করে দেয়, ঠিক আছে? এনার্জি ওয়ার্কআউটের আগে আমার ওটা চেঞ্জ থাকে। তো ওখানে আমি আরও 2 চামচ হানি দিয়ে দিই। আর সাথে তোমার ওখানে আমার আরও দেওয়া থাকে সিনামন পাউডার, যাতে আমার ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, ঠিক আছে? এই মানুষজন পাম্পের ব্যাপার করে ওয়ার্কআউট করলে, ঠিক আছে? সেই ফিলটা আমি
আর রীতিমতো আমি বছর এইভাবেই করে যাচ্ছি। আমিও লাস্ট ইউনিভার্সিটি কমপ্লিট করেছি মেন্স লিগে। Congratulations. তো আমিও খুব ভালো অ্যাথলিট না হলেও মোটামুটি ইস্ট ইন্ডিয়াতে মেন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছি। আগে বডি বিল্ডিং স্টেটে কোনো ফার্স্ট হয়েছি, বাট ওভারঅল চ্যাম্পিয়ন কোনোদিনও হয়নি। বাট আমার স্টুডেন্টরা মানে অনেক লেভেল, আমার মানে কি বলবো, ওটাই আমার গর্ব আর কি। হ্যাঁ, অ্যামেচার অলিম্পিয়াড গোল্ড মেডেলিস্ট, ঠিক আছে, এরকম অনেক অ্যাথলিট আছে, ঠিক আছে, যারা ইউনিভার্সের জুনিয়র ক্যাটাগরি, সিনিয়র ক্যাটাগরি, মানে আমার এরকম স্টুডেন্ট আছে একদম আমার কাছে 16 বছর বয়স থেকে একদম লাস্ট 64, ঠিক আছে। আর তারই মধ্যে যারা 50-এর উপরে আছে তাদের অ্যাচিভমেন্ট ভালোই আছে, মানে তাদের ক্যাটাগরি। আর কিছু হাফ যেগুলো অ্যাড করা উচিত, যারা সিনিয়র পার্সন তাদের তো খুবই দরকার, যেমন নর্মালি জিনিস অশ্বগন্ধা, শিলাজিৎ, ন্যাচারাল টেস্টোস্টেরন বুস্ট যাতে করে, ঠিক আছে। আমরা অনেকেই এ করি না যে জিনসিং যেটা আছে ভিটামিন, এটা অনেকেই মানে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বডি বিল্ডার ইউজ করে না, তো শুধু মাল্টিভিটামিনস একটা অ্যাড করে। আমি কি করি, আমি এই হার্বসগুলোকে খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো জিনসিন আছে, শতগড়ি আছে, ঠিক আছে, সফেদ মুসলি আছে, এইসবের উপর সিরিয়াস বলছি। মানে এগুলো কি রাত্রে শোবার আগে নাকি? আপনি ওয়ার্কআউটের আগেও নিতে পারেন, রাত্রিতে শোয়ার সময় নিতে পারেন, খুব ভালো হবে, ঠিক আছে। আবার আমি বেসিক্যালি আপনি শুনে থাকবেন ওদের আমার ম্যাক্সিমাম স্টুডেন্টস অফ খুব নিডি ফ্যামিলি, ঠিক আছে। আমি অনেকে বিনা পয়সাতেও আমি ট্রেনিং আমাদের চ্যানেলও তাই, আমাদের চ্যানেলে কোনো রকম টাকা পয়সা ব্যাপার হচ্ছে সেটাই। তো আমি বেসিক্যালি আবার ওই হার্বসগুলো এত দামের জন্য আমি কি করেছি, আমি আমার একটা উপায় বের করেছি, হোমিওপ্যাথি যে মাদার টিনচারগুলো হয়, ঠিক আছে, আমি ওইগুলোই সবাইকে সাজেস্ট করে দিই, তাহলে খুব কম পয়সায় মোটামুটি পাওয়া যায়। মানে মাদার টিনচার যে ড্রপগুলো পাওয়া যায় না, মাদার টিনচার ফর্মে, অশ্বগন্ধা মাদার টিনচার, ও আচ্ছা, ঠিক আছে। তো এটা আমার মানে এটা আমি এ করে দেখেছি, আর এতে সাইড এফেক্ট কোনো থাকে না, ঠিক আছে। এই হার্বসগুলো যে কেউ খেতে পারে, মানে সুস্থ থাকতে গেলে একটা কথা বলো না, কেউ যুবক থাকতে গেলে অশ্বগন্ধা ছিল, এইগুলো সত্যিই খুবই দরকার। মানে শুধু আমাদের সেক্সুয়াল লাইফ না, অ্যাকচুয়ালি অশ্বগন্ধাটা আমাদের ইন্ডিয়ান জিনসিং বলে অশ্বগন্ধাকে। তার কারণটা কি, পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন প্রবলেম কিন্তু অশ্বগন্ধা কাজে লাগে। আর ভীষণ ভীষণ অ্যান্টি ঘুমের রাত্রিতে তো মারাত্মক ভাবে। আচ্ছা, জিনসিন আমাদের যে ন্যাচারাল গ্রোথ হরমোন রিলিজ করতে জিনসিন সাহায্য করে। এরকম আরো অনেক হাবস আছে যেগুলো আমি হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না আমার, ঠিক আছে। তো আমরা কিন্তু এইগুলো অ্যাভয়েড করে তুলি। আমরা ভেবে নিয়েছি, বয়স্কদেরই বলছি আমি, এগুলো খুবই বেশি দরকার, ইয়াং জেনারেশনও দরকার আছে। এখন অন্যদিকে মানুষ সাদাই চলে যায়, মানে আমি ক্যামেরার সামনে বলতে চাই সবাই বডি বিল্ডিং কম্পিটিশন মানে স্টেরয়েড, সবাই জানে সেটা। তো ব্যাপারটা এটা কি, দেখুন আমি এখানে একটাই কথা বলবো, প্রফেশনাল যারা অ্যাথলিট আছে সব ঠিক আছে, বাট তারই মধ্যে না একটু লিমিটে থাকা উচিত। তো আমাকে দেখে মনে হচ্ছে আমি কিন্তু পিওর এখন মানে অনেক, যেমন আমি এইভাবেই থাকি, মানে হেলদি লাইফস্টাইল লিড করি, খাওয়া দাওয়া থেকে শুরু করে আমি সব একদম ন্যাচারাল, মানে মিথ্যে কথা বলবো, মানে এই মুহূর্তে আমি ন্যাচারাল, বাট যখন আমি কমপ্লিট করেছি তখন কিন্তু এরকম ব্যাপার না, আজকে আমার সাথে একটা ভালো অ্যাথলিটকে ওয়ার্কআউট করতে দিন, আমি কিন্তু আমার সাথে পেরে ওঠা চাপ আছে। এটা একটা দিনের পর দিন প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে। আর মানুষের মনে এইটা একটা ভুল কনসেপ্ট থাকে, মানে যে আমি সাপ্লিমেন্ট খেলেই আমার বডি খুব হেভি হয়ে যাবে, আমি এটা নিলে হেভি হয়ে যাবে, বাট এরকম ব্যাপারটা নেই যে এটা নিলে আমি ওয়ার্কআউট করতে পারবো, নাহলে পারবো না। এই মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে, ঠিক আছে। তার জন্য আপনাকে যোগা করতে হবে কিছু, মানে শুধু ট্রেনিং করলে হবে না, মাইন্ডটাকে প্রচণ্ড স্ট্রং করতে হবে, তাহলে আপনি হেলদি বডি বিল্ডিংটা মানে আপনার ঠিক আয়ত্তে চলে আসবে। মানে আপনার যেন কোনো ব্যাপারই না, আপনার পাশে একজন কোনো একটা মানে খুব হার্ড প্রি ওয়ার্কআউট কেউ ওয়ার্কআউট করছে, কিন্তু আমি বললাম না আমি ব্ল্যাক কফি খেয়ে যা ওয়ার্কআউট করে দেবো, মানে 2-2.5 ঘন্টা আমার কোনো ব্যাপারই না ওয়ার্কআউট করা, ঠিক আছে। তো এই জিনিসগুলোই আমি চাই যে, আমিও চাই এগুলো প্রমোট হোক মার্কেটে, যাতে সবাই অন্তত এখন বাচ্চা ছেলেরা যেভাবে ভুলভাল পথে চলে যাচ্ছে, হ্যাঁ, তো সেইগুলো তো আমরাও চেষ্টা করি এগুলো যাতে না হয়, কম হয়। প্রফেশনাল অ্যাথলিটরা যা করছে তাদের বিভিন্ন মানে প্রিকশন থাকে, তাদের সব কিছু মানে সেই হিসেবে দেখতে গেলে আমাদের বেঙ্গলের অ্যাথলিটসরা মানে আমাদের যারা বাঙালি না, এইসব দিক থেকে অনেক নেগলিজেন্সি থাকে, মানে অ্যাথলিটদের ক্ষেত্রে। ওই বললাম ভেজিটেবলস খেতে ইচ্ছে করে না, খাবার জন্য না, আমার খেতে ভালো লাগে না, খাবো না। অ্যাকচুয়ালি ফিটনেস মিনস এটা আমি মনে করি যে ডোন্ট মাইন্ড, বডি বিল্ডিং আনন্দ দিয়ে হয় মনে করি, এখনকার বডি বিল্ডিং আনন্দ দিয়ে, এটা একদম খুবই সত্যি কথা, ঠিক আছে। আমি নিজে একজন অ্যাথলিট বডি বিল্ডার। তবে ন্যাচারাল বডি বিল্ডিং যারা করতে চায়, শরীরকে সুস্থ রাখার কি উপায়? এবং আমরা দেখা গেছে যে সার্কোপিনিয়া হয় বয়স হয়ে গেলে, মাসল চলে যায় এবং সেটা হ্যাঁ, মাসল লস এগুলো কি দেখুন, এগুলো মাসল লস কেন হয়? আপনি সারা দিনের ডায়েট আপনি প্রোটিন ইনটেক করছেন, আপনি ভেবে দেখুন এই এরিয়া সার্ভিস করে দেয়, মানে আপনি দেখবেন যে মানে তো আপনার
এই এরিয়াতে যেটা যদি আপনি দেখেন আমাদের এই টোটাল, আমি এখানের কথা বলছি, আমি পুরো ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, মানে সার্ভে করে যদি দেখা যায় না, ম্যাক্সিমাম মানুষ পেট ভরাতে খায়, টেস্টের জন্য খায়, বাট প্রপার নিউট্রিয়েন্ট কেউ নেয় না। এমন কিছু ব্যাপার না, ক্লাস 10-এর পড়া এগুলো, আমরা ক্লাস 10-এ পুষ্টি চ্যাপ্টারে পড়েছি। হ্যাঁ, তো যে নর্মালি প্রোটিন সোর্স কি থেকে পাওয়া যায় এগুলো আজকাল সবাই মাছ মাংস এইগুলো নর্মাল জিনিস। আমরা সারাদিনে কতটা প্রোটিন আমাকে ইনটেক করতে হবে, কিন্তু সেটাকে হিসেব করে খাই না। তো তোমার কি মনে হয় সাধারণভাবে যে মানুষ খাওয়া দাওয়া করে, কোনো রকম বডি বিল্ডার না, নর্মাল যে মানুষ, তাদের অ্যাভারেজে বাঙালি ডায়েটে কত গ্রাম করে প্রোটিন যায়? মিনিমাম আমি বলছি যায় না, যাওয়া উচিত কত? যাওয়া উচিত মিনিমাম। দেখুন এখন অ্যাকচুয়ালি প্রোটিনের যে বায়োলজিক্যাল ভ্যালু অনেক কমে গেছে, যেটা বিভি বলে। সব প্রোটিন আমরা তো, আর সব থেকে বড় কথা, আমি আবার এই বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে চিকেনের থেকে এখন মাছ বেশি প্রেফার করি, কারণ মাছটা একটু হলে অর্গানিক পাওয়া যায়, আমরা পাই, ঠিক আছে, মানে অনেক নদীর মাছ, সামুদ্রিক মাছ ফাছ এগুলো পাওয়া যায়। তো সেই হিসেবে আমার তো চিকেন সেরকমভাবে খাই না, ঠিক আছে, আমি মাছ খাই ম্যাক্সিমাম টাইম, খুব রেয়ার চিকেন খাই। তো ব্যাপার হচ্ছে এটাই যে আমার সারাদিনে যদি মিনিমাম 1 গ্রাম থেকে পার কেজি বডি ওয়েটে নর্মাল, এটা সুস্থ থাকতে গেলে এরকম দরকার 1 গ্রাম 1.2 সামথিং মিলেই ঠিক থাকা যায়। এটা আগের অ্যাকচুয়ালি এটা যেগুলো আমরা স্টাডি করি সেগুলো 0.8 গ্রাম প্রোটিন লেখা থাকে, বাট আমি বলি কারণ আমরা তো ওই কাউন্টটা করতে পারবো না, কারণ আমাদের যখন কুকড হচ্ছে তখন কিছু নিউট্রিয়েন্টস নষ্ট হয়। সেই জন্য আমি একটু বাড়ি মানুষজনকে বলি 1.2 হিসেব করে চলো, তাহলে এটা নর্মাল লাইফস্টাইলের জন্য ঠিক আছে। এরপরে ফিজিক্যালি অ্যাক্টিভিটির উপর প্রোটিন ইনটেক হাই হবে। কেউ 70-80 গ্রাম অ্যাভারেজ, কেউ যদি 70 কেজি ওয়েট হয় 70-80 গ্রাম মতো খাওয়া উচিত, অ্যাভারেজ খাওয়া উচিত প্রোটিন। আর যদি সে ট্রেনিং করছে, রেজিস্ট্যান্স ট্রেনিং করছে, বিভিন্ন ফিজিক্যালি অ্যাক্টিভিটির উপর আপনার প্রোটিন ইনটেক আপ এন্ড ডাউন হবে, সেটা তো বসে সেটা আলাদা ব্যাপার। কেউ সুইমার আছে, কেউ ক্রিকেটার, ফুটবলার, কেউ বডি বিল্ডার অ্যাথলিট, যে মাসল বিল্ড করতে যায় তার জন্য আলাদা। তো বেসিক্যালি এইটুকু প্রোটিন তো খুবই নেওয়া দরকার। কিন্তু আমার মনে হয় হয়তো সারাদিনে 30 গ্রামের, আমি বলছি আপনাকে এভরিডে হয়তো মানুষ একটা পিস মাছ খায়, তাও ডাল অনেকের বাড়িতে রেগুলার হয় না, ঠিক আছে। আমাদের মতো যারা টুকিটাকি এইসব ব্যাপারে যুক্ত হয় তাদের মধ্যে এভরিডে ডাল ভেজিটেবলস এগুলো হয়, ম্যাক্সিমাম বাড়িতে হয় না। মোটামুটি একটা খাওয়ার জন্য সবজি হলো, একটু মাছ হলো, ভাত। রাত্রিতেও সেম পলিসি, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এইগুলোই তো মেনে চলে না মানুষ। গুড ফ্যাট যেটা আমাদের মানে কোলেস্ট্রল লেভেলটাকে ঠিক রাখবে, হার্টটাকে ঠিক রাখবে, গুড ফ্যাট অনেকে নেয় না। আমি ওমেগা 3 কথা বলছি না, কিন্তু আমাদের যে ন্যাচারাল সোর্স, একটু সকালবেলা যদি আমি 4টে আলমন্ডস খেয়ে নিই, আমরা কিন্তু অনেক উল্টোপাল্টা খরচা করি, জানেন তো। মানে সারাদিনে যদি আমি আমার খরচা দিকে, আমি এটা কলেজ লাইফ থেকে আমি ফিল করি। আমি যখন কলেজে যেতাম, আমার বন্ধুরা খেত ঘুগনি মুড়ি চপ, মানে আমাদের পাঁচকুড়া কলেজ, বুঝতেই পারছো, মিদনাপুর। তো আমি কি করতাম, আমি খেতাম ওখানে 1-2 ডিম খেয়ে নিতাম, সেম পয়সা, মানে পয়সার টাকাটা কিন্তু একই যাচ্ছে, একই পয়সা হচ্ছে। আমি ওখানে বেশি, উল্টে আমার কম হয়ে যাচ্ছে। ওরা চপ ঘুগনি মুড়ি ফুড়ি করে খাচ্ছে, আমি খেলাম 2 ডিম, 1 পিস ব্রেড, একটা কলা। ব্যাপারটা এটাই, মানুষের চিন্তাধারা পরিবর্তন করতে হবে। তো আমরা আর এখনকার সময় দাঁড়িয়ে, এটা আমি 10 বছর আগের কথা বলছি, বাট এখনকার সময় দাঁড়িয়ে মানুষের এত উল্টো পাল্টা খরচা হয়ে গেছে। সেই জায়গায় যদি আমি আমার একটা রেগুলার সুস্থ থাকা, দেখুন আমি যদি ঠিক থাকি, আমার মা বাবা, আমার ফ্যামিলি, আমি সব ঠিক রাখতে পারবো। একদম ঠিক, ঠিক আছে, স্বাস্থ্যই হচ্ছে আসল। হ্যাঁ, আমি যদি ঠিক থাকি আমি সবাইকে ঠিক রাখতে পারবো, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে। তো মানুষ এটাই বোঝে না যে কাজ করতে 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 সারাদিন কাজের পেছনে আমি সময় দিচ্ছি, টাকা ইনকাম করছি, বাট আজকে আমার উপর যারা ডিপেন্ডেন্ট তাদেরকে ভালো রাখতে গেলে কিন্তু আমাকে নিজে ভালো রাখতে হবে। তো স্বাভাবিক ব্যাপার, এগুলো দরকার। আরেকটা কথা খুব ভাইটাল জিনিস, এখনকার যা ওয়েদার, এখনকার যা পরিস্থিতি, প্রত্যেকটা মানুষের অন্তত 3 মাস ছাড়া একটু রুটিন চেক আপ করা উচিত। ব্লাড প্রোটিন, আর মানে লিভার কিডনি ফাংশন, লিভার এলএফটি, ইউরিয়া ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, সুগার ফাস্টিং, এগুলো খুব নর্মাল একটা চেক আপ। তো যাতে আমাদের হার্ট, কিডনি অন্তত এগুলো বোঝা যায়, ঠিক আছে। সেই ডিজিজগুলো যদি হালকাও স্টার্ট হয়ে যায় কোনো মানুষের, সেগুলো কিন্তু মানুষের 2-3 মাসের কোনো ডিজিজে না মরে না, মারা যায় না। তো এটা লং টার্ম ক্যারি করে কিন্তু, সেই জন্য আর কি এই অবস্থা। তো এই জিনিসগুলো এখনকার লাইফস্টাইল, এইগুলো খুবই অ্যাড করা খুবই দরকার। তো এগুলো তো আমি আমার সবাইকেই বলি, শুধু আমি এই জিমটা যেটা আমি জব হোল্ডার আর কি, অনলাইন ট্রেনিং করাই। আমি চাই কিন্তু বেসিক্যালি যে মানুষ, দেখুন পয়সা তো আমি একটা রোজগার করি, তারপরে আমি এই কথাগুলো কেন বলি আমি ইন্টারভিউতে, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আর সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকতে পারবো, নর্মাল জিনিস এটা। এই জিনিসগুলো খুবই দরকার। আর ওই যেগুলো বললাম যে এই হার্বসগুলো কিন্তু কন্টিনিউ করা উচিত, এতে কোনো সাইড এফেক্ট নেই, কিচ্ছু নেই। এভরিডে যদি এগুলো করা যায়, আপনার
ব্লাড প্রেশার থেকে শুরু করে হার্টের মানে ব্লাডের কোলেস্ট্রল লেভেল সব কিছু ঠিকঠাক থাকবে, ঠিক আছে। ব্রেন ভালো কাজ করবে, ঠিক আছে। এনার্জি ভালো থাকবে, ইমিউনিটি সিস্টেম বডিতে ভালো থাকবে, এই ব্যাপার, অন্য কিছু না। খুব ন্যাচারাল বই একদম। আমার মানে এক কথায় যেটা বলা যায়, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি পরিমাণ মতো মানে এভরিডে আমাকে একটা ফ্রুটস কিছু, স্যালাড, ভেজিটেবলস, সাথে আমার প্রোটিন সোর্সে এমন কিছু না 70-80 গ্রাম প্রোটিন ইনটেক করতে গেলে এমন কিচ্ছু লাগে না। 2 পিস মাছ খেয়ে নিলে হয়ে যায়, এক বাটি ডাল খেয়ে নিলে হয়ে যাবে, সাথে বাকি একটু ছোলা, মানে ন্যাচারাল সোর্স বলছি আমি, সব কিছু দরকার, ঠিক আছে। উদ্ভিজ্জ প্রোটিন যেগুলো খুব নর্মাল হয়ে যায়, তো কোলেস্ট্রল লেভেল যাদের হাই আছে তারা এইসবগুলো একটু ইউজ করা উচিত হালকা মতো। তো সব মিলিয়ে কিন্তু 70 গ্রাম প্রোটিন এমন কিছু হবে না। আর গুড ফ্যাটে আপনারা রাখুন, সকালবেলা একটু নাটস নিয়ে নেন, ঠিক আছে, রাত্রিবেলা একটু নাটস নিয়ে নেন। পারলে যদি পিওর দেশি ঘি পাওয়া যায়, দেশি ঘিয়ের মতো মানে কিচ্ছু নেই, ঠিক আছে। আমি তো এগুলো মানে এগুলো আমার যেহেতু সোর্স, আমি বাড়ির গ্রামের ছেলে, তো এগুলো আমি কালেক্ট করার চেষ্টা করি, ঠিক আছে। তো আমি এভরিডে দেশি ঘি খাই, আমার বাড়ির সবাই খাই, একটু বেশি না, একটু সামথিং যদি হাফ চামচ করে যদি এভরিডে ভাতের সাথে খেলাম, কি বেনিফিটটা সিরিয়াস বলছি, মানে হেলদি, মারাত্মক হেলদি থাকা যায়। এই তো জিনিস, ন্যাচারাল বডি বিল্ডিং হলো এই জিনিস। সাথে ভালো ওয়ার্কআউট করতে হবে, আর মাথায় রাখতে হবে ওয়ার্কআউট আর ডায়েটের ওপর কিচ্ছু নেই, সাথে রেস্ট। আর এই রেস্টের পেছনে আমি যেগুলো এতক্ষণ বলে গেলাম, এইগুলো আপনি যদি ঠিকঠাক খাওয়া দাওয়া করেন, আপনার যদি মানে ব্লাড সার্কুলেশন ভালো হয়, ব্রেন ফাংশন ঠিকঠাক হয়, মানে এই হার্বস টার্বস এইগুলো যদি খান, আপনি ন্যাচারাল ভালো খাওয়া দাওয়া করেন, তাহলে আপনার ঘুমটাও ভালো হবে, ফ্রেশ আপনার ঘুম হবে, সুস্থ সবল থাকবে, তাহলে আপনার রিকভারি হবে, আর তখন আপনার মাসল বিল্ডিং হবে। সবই একই ব্যাপার, মানে একই জায়গাতে সব চলে আসবে, বেসিক্স ব্যাপার, নর্মাল ব্যাপার। মানে আমরা বডি বিল্ডিংটাকে আজকাল না মানে কি বলো, ওই একটা বলে না সহজ কথাকে, একটা বাংলায় আমাদের পড়া ছিল, হ্যাঁ, কঠিন করে বলা, কঠিন করে। অ্যাকচুয়ালি বডি বিল্ডিংটা কিন্তু আমি মনে করি যে সোজা পথে হাঁটলে না, মানে আমার যে কোচ এখানে আছে বিনয় পান্ডে স্যার, আমার মানে কোচ এখন, আর আমার যিনি মানে হাতে খড়ি করেছেন গ্রামের বাড়ি নির্মলখাড়া স্যার, তো আমি দুজনের মধ্যে অনেক মিল খুঁজে পাই। এই দুজনেই কিন্তু উনি রেলের বডি বিল্ডার, মিস্টার ওয়ার্ল্ড। তো এখনও ওই 40 এজ হয়ে গেছে, এখন স্কিন কোয়ালিটি দেখলে মানে যে সকল অনেক এখন বডি বিল্ডারদের অনেক এইগুলো হয়, বেশি এজও না, 40 এজ হবে, কিন্তু বাট মানে কীভাবে হেলদি ওয়েতে হাঁটতে হবে, মানে আমাকে এগিয়ে যেতে হবে সেই পথপ্রদর্শক সমস্যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি কিন্তু মেনে চলি। তাই আজকে আমার যত স্টুডেন্টরা সবাই হেলদি বডি বিল্ডিং করছে, মোটামুটি আমার 350 মতো অ্যাথলিট আছে আমার, বললাম 16 বছর বয়স থেকে একদম 63-64 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে। তো এইভাবেই চলছে আর কি। খুব ভালো, খুব ভালো। এবং আমাদের ওখানে বিদেশেও যারা বাঙালি আছেন, বাঙালি অবাঙালি সবাই আছে, তো ওখানে লোকাল জিম টিমে ট্রেনার তো থাকে, আলাদা করে তাদের সাথে করে টিপস তারা দেয়। কিন্তু তোমার মতন মানে দেশের ছেলে, মাটি থেকে বড় হওয়া, এক্সপিরিয়েন্স, পুরো তোমার যে নলেজটা, তুমি যে এতগুলো লোককে তুমি ট্রেন করেছো এবং একটা জায়গায় পৌঁছে দিয়েছো, এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে তুমি যে কথাগুলো বলছো, আমার না এটা খুব বেনিফিশিয়াল। আমি একদম বললাম তো, বলে না বাংলা ভাষায় পাতি, বাংলা ভাষায় বলা, ঠিক আছে, আমি সেটাই বললাম। আর এইগুলোই সিরিয়াস বলছি, এইগুলোই কিন্তু এফেক্টিভ। আজকে আমার ছেলেগুলো বলছিল, আমি তো আর আজকে এইভাবেই চালিয়েছি, আমার ছেলেরা এখান থেকেই কিন্তু বললাম মিস্টার ওয়ার্ল্ডের প্লেস আছে, মানে সিনিয়র মাস্টার ক্যাটাগরিতে আছে, জুনিয়র মিস্টার ইউনিভার্সের সিলভার মেডেল আছে, অ্যামিচুয়াল ইন্টে গোল্ড আছে, ঠিক আছে। তো এরকম অনেক অ্যাচিভমেন্ট আছে। আমার কিছু ফিমেল অ্যাথলিটস আছে, ঠিক আছে, তো তারা তো অ্যাচিভমেন্ট করছে। আমি তোমার মোবাইল নাম্বারটা আমি ইউটিউবের তলায়, আমাদের চ্যানেলের তলায় দিয়ে দেবো, কেউ যদি বিদেশ থেকে কন্ট্যাক্ট করতে চায় কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখুন, আমি চাইবো আমাদের মানে যারা বাঙালি আছে তারা সব দিক থেকে উন্নতি করুক। আমি কোনো একে ছোটো করছি না, বাট আমি তো চাইবো আমার জাতি জাতি এগিয়ে যাক সব দিক থেকে, ঠিক আছে। আর ফিটনেসের ব্যাপারে আমরা এখন অনেক এগিয়ে বাংলা। আগেকার সময় একটা টাইম ছিল কিছু মানে আপনি গুনে গুনে দেখতে পাবেন যে ফিটনেস নিয়ে, বাট এখন যেভাবে চলছে, এখন সবাই মোটামুটি অনেকেই জিমে যেতে খুব ইচ্ছুক। তবু কিন্তু যেটা বিদেশে হয় যে 40+ এজে যে মানুষজনরা জিমে ম্যাক্সিমাম ভিড় করে, সেটা এখানে সেটা হয় না। তবে আস্তে আস্তে কালচার সেটাকেই চেঞ্জ করার চেষ্টা করবো, যার জন্য আমার সাথে আজকে এই কথাবার্তাগুলো বলা খুবই দরকার। আমি তো বললাম এরকম ভয়ের কোনো ব্যাপার নেই। ওয়ার্কআউট আপনাকে, আমি কি বলবো, আপনার কিছু রুটিন চেক আপ, তার মধ্যে মিস করে গেলাম আপনার প্রেশার, ব্লাড প্রেশারটা একটু চেক আপ করিয়ে রাখা উচিত, ঠিক আছে। আপনার হার্টের উপর ডিপেন্ড করে আপনি কতটা ওয়ার্ক করতে পারেন। তো সেই হিসেবে এইগুলো যদি একটু চেক আপ করিয়ে একটু ভালো ট্রেনারের আন্ডারে, মানে যে যারা এইগুলো মেনে চলে তাদের আন্ডারে যদি ট্রেনিং করেন, আপনার কোনো অসুবিধা না, উল্টে আপনার মানে আপনি সুস্থ সবল থাকবেন। সাথে আপনার যদি মাসল বিল্ডিং করার দরকার থাকে, এরকম ব্যাপার নেই যে 40-এর পরে হয় না কিছু, সব হয়।
সবই সাইন্টিফিক ওয়েতে আপনাকে হাঁটতে হবে। খাওয়া দাওয়ার সাথে যেগুলো বললাম এসবগুলো করে যদি ওয়ার্কআউট করে অবশ্যই ইমপ্রুভ করে। আর সপ্তাহে অন্তত 3 দিন তো ওয়ার্কআউট করা উচিত। 3 থেকে 4 দিন করাই যায়। আর আমাদের তো এটা আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি, মানে এই একদিন অফ রাখতে হয়, সেই দিনটাও আমার মন খারাপ হয়ে যায়, ওয়ার্কআউট করতে যাই, ঠিক আছে, সে আমি কম্পিটিশন করি কি নাই করি এরকম ব্যাপার না, ওয়ার্কআউটটা রেগুলার করি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এখন নেক্সট প্রশ্ন হচ্ছে, যারা ধরো একটু বয়স অলরেডি হয়ে গেছে, ভয় পায় কিন্তু তারা যেতে চায়, তারা বুঝতে পারছে যে মাসেল মাসটা দরকার, এবার শুরু করতে চাইছে তারা, তো তাদের সপ্তাহে কতদিন করা উচিত, কি কি এক্সারসাইজ করা উচিত, স্প্লিট কিভাবে করা উচিত, একটু এক্সারসাইজ এবং ওয়ার্কআউটের ব্যাপারে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা, মানে কার্ডিওটা সবার ক্ষেত্রেই, কার্ডিওটা মোটামুটি এভরিডে, মানে আমি বলছি না যে জিমে না যাওয়ার সময় হলো, হয়তো কেউ 3 দিন 4 দিন ওয়েট ট্রেনিং করছে, কার্ডিওটা কিন্তু আমি আমার বাড়িতেও করতে পারি, আমি রাস্তাঘাটেও কার্ডিও করতে পারি, কিছুই না, কার্ডিও সেটা জাস্ট হাঁটা চলা এইগুলো এই আর কি, কিছু ওয়ার্কআউট নর্মাল, সেগুলো সবাই আজকাল জানে, আপনি ইউটিউবে আমরা অনেক কিছু দেখতে পাই। তো এভরিডে একটা ঠিক 8 ঘন্টা মতো না মানে কার্ডিও করা উচিত, যাতে হার্ট সুস্থ থাকবে, ঠিক আছে। এরপরে আমাদের সিনিয়রদের জন্য ওয়েট ট্রেনিং বলতে দেখুন, যে প্রথম জিম জয়েন করছে তাকে কী করতে হবে, তাকে খুব মানে ধরুন যেগুলো নর্মাল মেশিন ওয়ার্কআউট আছে, যেগুলো খুব ইজি টু ওয়ে, ধরুন ল্যাট পুল ডাউন আছে, হ্যাঁ, বেঞ্চ চেস্ট প্রেস, যেগুলো সিটেড চেস্ট প্রেস, পেগ ফ্লাই, ঠিক আছে, মানে খুব যেগুলো ইজি ওয়ার্কআউট করা যায়, খুব হালকা ওয়েট নেওয়া যায়, তো সেই সব ওয়ার্কআউটগুলো মোটামুটি ফুল বডি একদিন ছেড়ে করুন, মানে একদিন গ্যাপ দিল, ধরুন সপ্তাহে আমি 4 দিন ওয়ার্কআউট করছি, মিডলে একদিন গ্যাপ যাচ্ছি, প্রত্যেক দিন ওয়ান ডে করে গ্যাপ যাচ্ছে, তো আমি এইভাবে সব বডি পার্ট প্রথম করতে পারি হালকা করে, 2 সেট, প্রত্যেকটা ওয়ার্কআউটে আমি 2টো আইটেম নিলাম, এরকমভাবে করে 2 সেট 3 সেট করে। এবারে যে যিনি প্রত্যেকটা মানুষের তো ভ্যারি করে, তার কতটা স্ট্রেন্থ সেটা সমান না, যিনি ট্রেনার থাকবে তার বুঝে নেওয়া উচিত যে তিনি কতটা খাটতে পারবেন, প্রথমে একটু স্ট্রেন্থ দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, কিছু তার ফিজিক্যালি অ্যাক্টিভিটি হালকা ফুলকা দেখলে বোঝা যায়, আমরা বুঝতে পারি যে মানুষটা কতটা করতে পারে, তো সেই হিসেবে ওয়ার্কআউটটাকে আস্তে আস্তে এনগেজ করতে হবে, 1-2 মাস এগুলো সময় নিয়ে করতে হবে, 1-2 মাস আস্তে তার সাথে খাওয়া দাওয়াগুলোকে মেনটেন করাতে হবে, তো ডায়েটে যেগুলো বললাম প্রোটিন এগুলো অ্যাড করতে হবে, আস্তে ধীরে স্টেপ বাই স্টেপ, পরবর্তীকালে আমি একটা মাসে 1 দিন করবো, ঠিক আছে, এরকম করতে আপনাকে এগিয়ে যেতে হবে। আর ওয়ার্কআউট বলতে দেখুন, কিছু ওয়ার্কআউট যেগুলো খুবই, আমি এখানে তো পার্টিকুলারলি বলতে পারবো না, এখন 40+ এজে মানে কার কোন প্রবলেমস আছে সেইগুলো আগে করতে হবে, সেগুলোকে বুঝতে হবে যে এনার এই প্রবলেমস আছে, সেই প্রবলেম থেকে তাকে ওয়ার্কআউট গাইড করা উচিত। অর্থাৎ প্রথমে যদি স্টার্ট করতে চাইছেন কেউ, একজন ট্রেনারের সাথে পরামর্শ করতে হবে, ইন্টারনাল যা প্রবলেমস আছে সেগুলো খুলে বলতে হবে, নিজে হঠাৎ জিমে না, গিয়ে নিজে ঝাঁপিয়ে পড়ে একদম এটা ওটা মেশিন দেখে সেগুলো করতে শুরু করে দিলাম, সেটা করলে হিতে বিপরীত হতে পারে। মানে যারা ইয়াং ছেলে আছে তাদের তবু একটু তারা সার্ভাইভ করে নিতে পারে, কিন্তু সিনিয়র যারা আছে তারা যদি হঠাৎ করে গিয়ে ওয়ার্কআউট স্টার্ট করে দেয় নিজের মতো করে, এগুলো ঠিক না। আমি বললাম না যে ব্লাড চেক আপ, আপনার ব্লাড প্রেশার, এগুলো সব চেক করে নেওয়া উচিত, তারপরে পার্টিকুলারলি যেগুলো দরকার ওয়ার্কআউট, একটা ভালো নলেজেবল ট্রেনার আন্ডারে গেলে এইগুলোই করবে, এগুলো করে তার স্টেপ বাই স্টেপ কীভাবে করলে ভালো হয়, কী না করলে ভালো হয়। আর যারা অলরেডি ধরো করছে ওয়ার্কআউট, হয়তো 1 বছর ধরে করছে, 2 বছর ধরে করছে, এবার কিছু নেক্সট স্টেজে যাওয়ার জন্য, আরেকটু স্ট্রং হওয়ার জন্য, আরেকটু মাসকুলার হওয়ার জন্য, আরেকটু বডি ফ্যাট রিডিউস করার জন্য, তাদের জন্য তোমার কি টিপস? দেখুন, যারা অলরেডি ওয়ার্কআউট করে যাচ্ছে, একটা জায়গায় স্টেবল হয়ে গেছে, কিন্তু মানে 50 বছরের আশপাশে বলছি কোনো অসুবিধা, এটা তো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তো আপনি যদি 2 বছর 3 বছর ওয়ার্কআউট করেই গেছেন, তাহলে আপনার এইসব প্রবলেমসগুলো আশা করি আসবে না, কিন্তু তার মধ্যে এগুলো ইনক্লুড করা উচিত, যেগুলো বললাম, এগুলো করে সব কিছু এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এবার আপনাকে দেখতে হবে, আপনি যেটা, আপনার যদি ভালো ট্রেনার হয় আপনাকে একটু চেঞ্জেস নিয়ে আসবে, ঠিক আছে, যেটা একটা ব্যাপার কি জানো তো, আমি একটা এভরিডে জিনিস খেতে যেটা হয় আর কি, তো এরকমই নতুন জিনিস খেলে না, খাওয়ার একটা ইন্টারেস্টও থাকে, আর সেখানে সফট হয় একটা বডি, এইরকমই আমি একটা চেঞ্জেস নিয়ে আসতে হবে, নর্মাল জিনিস ওয়ার্কআউটে গিয়ে চেঞ্জেস নিয়ে আসতে হবে, ডায়েটে গিয়ে চেঞ্জেস, তাহলে কি হলো, বডি একটু মানে কনফিউজ হয়ে যায়, তো তখন একটু বডি বেশি ওয়ার্ক করা শুরু করে, ঠিক আছে, তো সেই হিসেবে একটু চেঞ্জেস নিয়ে আসা দরকার ওয়ার্কআউটে। কোনো দিন আপনি ধরুন দেখুন, ওয়ার্কআউট যখন করছেন, স্ট্রেন তো আপাতত বিল্ড হয়ে গেছে 1.5-2 বছর 3 বছর, তো আপনি নর্মালি বিভিন্ন টাইপের ওয়ার্কআউট আছে, ঠিক আছে, ধরুন ড্রপ সেট আছে, মানে এই আছে ওই আছে, মানে আমি কি বলছি, চেঞ্জেস নিয়ে আসতে পারবেন,
আমি লাস্ট যেমন আমি অ্যাথলিটদের কথা বলি, আমি লাস্ট টাইম কী করি, আমি এভরি উইক আমি ওয়ার্কআউট প্ল্যান চেঞ্জ করে দিই যাতে বডি কনফিউশন হয়, ঠিক আছে। আর ওই তখনই আর যেমন ধরুন ফ্যাট লস হচ্ছে না, একটা জায়গায় ডিস্টেবল হয়ে গেছে, ফ্যাট লস হচ্ছে না, তখন কি হচ্ছে আমি মানে বেসিক্যালি এগুলি করা উচিত। কার্বোহাইড্রেট কোনো দিন হয়তো স্কিপ করে দিলাম, পুরোপুরি স্কিপ করে দিলাম, ঠিক আছে। এগুলো কিন্তু একদিনে হয়ে যাবে না, এটা আমি যারা পুরনো তাদের জন্য বলছি, যারা অলরেডি টুকিনি কার্বোহাইড্রেট কম নিচ্ছে, বেশি নিচ্ছে, এরকমভাবে মানে কোনো দিন কম নিলাম, কোনো দিন বেশি নিলাম, এইভাবে করতে করতে একদিন পুরো গ্যাপ দিলাম, ঠিক আছে। কনস্ট্যান্ট একটা চেঞ্জ করতে করতে এবার আমি 1 মাস অনেক খারাপ হয়ে যাবে। যদি বডি একটা জায়গায় স্টে করে যায় তাহলে আপনি এটা করুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে একটা অনেকে যারা একটুখানি স্টার্ট করেছে হুম। তারা একটু কনফিউজিং অ্যাডভাইস শোনে। কেউ কেউ বলে যে মাইন্ড বেঞ্জারের চেয়ারকে চলো মানে বেশি সেটস করো না, খুব অল্প সেটস করো, সপ্তাহে হয়তো 1 দিন বা 2 দিন করে করো, এরা খুব সামান্য সেট করো। আর আরেকটা হচ্ছে যে প্রচুর সেটস করো। আমি এখানে একটা তো তোমার এক্সপিরিয়েন্স আমি একটাই কথা বলবো, এই লজিকগুলো সিরিয়াস বলছি, যে যার মতো করে মানে সে তার মতো করে বলে গেছে, ঠিক আছে। আজ পর্যন্ত মানে পারফেক্ট সায়েন্স আমি তো খুঁজে পাইনি, সত্যি কথা বলছি, ঠিক আছে। মানে এটা সত্যি কথা। ডোরি নেটসের আমি অ্যাথলিটের কথা বলছি, ডোরি নেটসের ওয়ার্কআউট আলাদা, ঠিক আছে। আবার মানে বিভিন্ন টাইপের নিজেদের মতো করেছে। তো আমি একটাই কথা বলবো, নিজেকে বুঝে নিতে হবে, ঠিক আছে। আর আমার বডি যদি আমি বুঝতে পারি না, মানে সেটা সব থেকে বেস্ট হবে। আমাকে ফিল করতে হবে, একটু আমাকে মাথা খেলাতে হবে, মাথা ঘামাতে হবে যে আমি কিন্তু সুস্থ থেকে গান করতে হবে। প্রথম কথা আমি বললাম যে লিমিটটা আমি এই জন্যই বললাম যে আমার লিমিটটা কিন্তু আমি বুঝবো, বুঝলেন। আমার লিমিটটা আমি বুঝবো যে আমি কতটা ওয়ার্কআউট করলে পরের দিন কী ফিল করছি, আমি এটাকে নিজেকে বুঝতে হবে। মানে আমি এখানে মানে এই যে সকল সিনিয়র যারা আমাদের মানে আমরা যাদেরকে মাথার উপর রাখি, মানে ফিটনেস ইন্ডাস্ট্রি বলুন, বডি বিল্ডিং বলুন, তাদেরকে আমি মানে ছোটো করছি না, বাট আমার এক্সপিরিয়েন্স এটা যে আগে নিজেকে বুঝতে হবে যে আমি কিসে সুস্থ আছি, কতটা নিতে পারছি, যতটা নিতে পারছি ততটা নেওয়া উচিত, তার থেকে কম করা উচিত না। আর 40+ যে ওটাই খুব দরকার। আমাদের যাদের ইয়াং ব্লাড আছে তারা তো আমরা ওভার ট্রেনিং করতেই পারছি, কারণ আমরা বললাম বডি বিল্ডিং যারা করে তাদের সাথে তো নর্মাল মানুষের তুলনা করা কোনোদিনই উচিত না, কারণ তারা যে সকল সাপ্লিমেন্টেশন, যে সকল তাদের রিকভারি অনেক ফাস্ট হয়, অনেক প্রোটিন সিনথেসিস বেড়ে যায়। বাট ন্যাচারাল বলতে যখন আমি ন্যাচারালটাই বারবার কেন বলছি, সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি ন্যাচারাল ফিটনেস, ওয়ার্কআউট সাথে ন্যাচারাল ডায়েট, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু ওই ন্যাচারাল ওয়েতেই আপনাকে এগিয়ে যেতে হবে, কোনো ওভার ট্রেনিং না, কোনো কিছু না। আপনি যতটা পারছেন আপনার হার্টবিট ঠিক রেখে, ট্রেডমিল অনেকে করে ছুটতেই থাকে, দৌড়তেই থাকে, এটা কিন্তু ঠিক না, বুঝলেন তো। একটা রেঞ্জের মধ্যে আপনাকে হার্টবিট ঠিক রাখতে হবে, না রেখে আপনি ওয়ার্ক করবেন, তাহলে কিন্তু আপনার সুস্থভাবে লং টার্ম মধ্যখানে গিয়ে 2-3 মাস পরে দেখা গেল যে সেটাই বলছি, আপনার নর্মাল জিনিস আপনার বডি নিতে পারছে না, আপনি তার থেকে ওভার নিচ্ছেন, তাহলে কি করবে? অর্গানগুলো তো ড্যামেজ হতেই থাকবে না আস্তে আস্তে, যে কোনো প্রোটিন ইনটেক। আমার ক্ষমতা নেই, মানে আমার খাওয়া আমি খেয়ে নিচ্ছি তো জোর করে খেয়ে নিচ্ছি, বাট আমার কিডনির কতটা পাওয়ার আছে প্রোটিন পে করার, আমার লিভারের কতটা আমার পাওয়ার আছে প্রোটিন অ্যাবজর্ব করা, সেটা তো আমাকে বুঝতে হবে। হ্যাঁ, সেই ক্ষমতাটাও আস্তে আস্তে কিন্তু বাড়ে, খাওয়ার ক্ষমতা হবে। আমি ধীরে ধীরে আমি আমার ওয়ার্কআউট শিডিউল আস্তে আস্তে আমার এনার্জি স্ট্রেংথ হবে, মানে এনার্জি স্ট্রেংথ গেইন হবে, তার সাথে আমি একটু খাওয়া দাওয়া একটু বাড়িয়ে করলাম, ক্যালোরি সারপ্লাসে গেলাম। তুমি কিরকম তোমার শরীরে তুমি কিরকম ক্যালোরি খাও সারাদিনে? যখন মোটামুটি দেখুন, আমি আপাতত যেটা এখনকার যে আমার ক্যালোরি থাকে মোটামুটি, আমি একটু ট্রেনিং ভালো করি তো মোটামুটি 3-4 ক্যালোরি থাকে, কারণ আমি যেহেতু অ্যাথলিট, ঠিক আছে। তোমার হাইটও তো বেশ ভালো, হাইট আমার আছে, আমার এখন 96 কেজি বডি ওয়েট আছে, আমার হাইট আছে 5 ফুট 10। আমি একটু বেশি খাই, তবে এটা হেলদি খাওয়া দাওয়া নয়, যেহেতু আমি একটু ট্রেনিংটা বেশি করি তাই একটু বেশি খাই। কিন্তু আমার ডায়েটে প্রচুর পরিমাণে ভেজিটেবল, মানে পার ডে আমি মিনিমাম সালাড আর ভেজিটেবল 1 থেকে 1.5 কেজি ভেজিটেবল স্যালাডই খেয়ে, ঠিক আছে। ফ্রুটস থাকে তো প্রচুর, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি ওই পাতিলেবু জলফল দিয়ে খাওয়ার পরে আগে আমি ফ্রুট স্যালাড নিই, অনেকে বলে খালি পেটে ফল খেতে নেই। রাত্রে কি তুমি খাবার অনেক মানে শোয়ার অনেকক্ষণ আগে খাবার খেয়ে নাও? এটা গ্যাপ দাও? এটা গ্যাপ দেয় উচিত, গ্যাপ দেয় মিনিমাম তো 1.5-2 ঘন্টা গ্যাপ হয়ে যায়, আর ওটাই উচিত, বুঝলেন। অনেকে লাস্টে শোয়ার সময় চকলেট খেয়ে নিল, কিছু খেয়ে নিল, মিষ্টি তো খাওয়াগুলো উচিত না। আর রাত্রিতে আমি বললাম আপনার রাত্রিতে গুড ফ্যাটের সোর্স হিসেবে আপনি আলমন্ড নাটস এইসবগুলো নিতে পারেন, ওয়ালনাট আছে,
মিষ্টি সুগারটা যতটা আমরা অ্যাভয়েড করে চলবো ততটাই ভালো, ঠিক আছে। আর তুমি যখন মানে রিডিউস করার চেষ্টা করো, বডি ফ্যাট রিডিউস করার চেষ্টা করো, তখন ওই 3,500 ক্যালোরি কোথায় গিয়ে দাঁড়ায়, কোথায় নেমে যায়? অ্যাকচুয়ালি লাস্ট দেখুন ব্যাপার হচ্ছে বডি যতটা যেভাবে মুভ করছে, মানে বডির কন্ডিশনের উপর তো ডিপেন্ড করে। আস্তে আস্তে আমি যখন দেখলাম যে আমার একটু ব্যাপার হচ্ছে এটাই যে ক্যালোরি ডেফিসিটে আমরা যখন যাই তখন আমাকে বুঝতে হবে আমার মাসল মাস কতটা আছে, ঠিক আছে। এবারে ধরুন আমাকে বুঝতে হবে প্রথমে মেনটেন ক্যালোরি কতটা আছে। আমি দেখতে পাচ্ছি আমার 3-3,500, মানে নর্মাল মানুষ যেটা 2,000 হচ্ছে সেটা আমার 3,000 আমি ফুলফিল করতে পারি, ধরে রাখছি। এবার সেখান থেকে আমার ম্যাক্সিমাম 2,000-1,600 চলি। আর যারা নর্মাল ধরো তোমার থেকে অনেক কম ওয়েট ধরো, হুম। কত 70 কেজি হয়, হুম। মানে বডি বিল্ডার না, হুম। একটু হয়তো মাসেল আছে, হুম, হুম। তো তাদের ক্ষেত্রে দেখুন নর্মাল সুস্থ থাকতে গেলে মিনিমাম 2,000 ক্যালোরি ইনটেক করা উচিত, কিন্তু ঠিক আছে, হেলদি লাইফস্টাইলের জন্য। এটাও আমি বলছি, এগুলো নর্মালি এটাও ক্লাস 10-এর পড়া, ঠিক আছে। তা পুষ্টি একটা এগুলো আমরা অনেক ছোটোবেলায় পড়েছি, কিন্তু সব ভুলে গেছে মানুষ। আমরা সেগুলো মানুষ কাজেই লাগায় না, ঠিক আছে। তো 2,000 থেকে 2,500 ক্যালোরি কিন্তু মানে হেলদি, খুবই হেলদি। কিন্তু আমরা এখনকার সময় দাঁড়িয়ে তো খেতে গিয়ে মানুষ ভুলেও যাচ্ছে। সেটাই আমি বলছি। এবারে ফুড হ্যাবিটসটা অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। আবার দ্বিতীয় কথা, অনেক মানুষজন আছে, অনেক মহিলারা আছেন রোগা হতে গিয়ে এতটাই ক্যালোরি ডেফিসিটে চলে যাচ্ছে, বিভিন্ন প্রবলেমসে পড়ছে। তো সেই হিসেবে দাঁড়িয়ে আমি বলছি মোটামুটি একটা দেখুন, টুপিটাকে একটু ফিজিক্যালি অ্যাক্টিভিটি করে 2,000 ক্যালোরি ইনটেক করা যায় যদি একটু আধটু কাজ করতে পারি। আমরা ঘুমানোর সময় ক্যালোরি বাড়ানো হচ্ছে, আবার আমি কিছু কাজ করলে তো ক্যালোরি বাড়বে। তার সাথে যদি আমি একটু সকালবেলা একটু মর্নিং ওয়াক, ইভিনিং একটু ওয়ার্ক করে নিলাম, তারপরে যদি আমি 2,000 ক্যালোরি ইনটেক করি, আর ক্যালোরিটা এরকম বেস থাকবে, ভেজিটেবল স্যালাড প্রচুর পরিমাণে যাক, ওখানেও ক্যালোরি থাকে খুব কম থাকে, মানে একটু লো ক্যালোরি হলে পেট ভরে যায়। লো ক্যালোরি হলো আমি বলছি ওখান থেকে বেশি করে আপনারা খাওয়া দাওয়া করুন। সাথে তো ফ্রুটস আছে। এবার হচ্ছে প্রোটিন থেকে একটু ক্যালোরি ইনটেক হয়ে যাবে, গুড ফ্যাট থেকে হয়ে যাবে। 2,000টা এমন কোনো ব্যাপার না। আপনি এভরিডে মোটামুটি গুড ফ্যাট থেকে তো অনেক চলে যায়। 1 গ্রাম আপনার গুড ফ্যাটের 9 ক্যালোরি আছে, 9 ক্যালোরি। তো এরকমভাবে কাউন্ট করলে কিন্তু চলেই যায়। আসলে মানুষ অন্যান্য কেক, বিস্কুট, হ্যান ত্যান এসব খেয়ে ফেলে তখন সেটাই আমি বলছি, সেগুলো আর ওই 2,000 থাকে না, হিসেব করে দেখলেও 1,500 থেকে 2,000 মোটামুটি নর্মাল খুব যারা রোগা পাতলা তাদের এইভাবে নিয়ে, কিন্তু আদৌ কি ওই জায়গায় থাকে?